আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? লাস্ট ক্লাসে আমরা এই যে এই ম্যাথটা করেছি, তাই না? আমার যতদূর মনে পড়ে আপনাদের দুইটা সেকশনে আমি এই ম্যাথটা লাস্ট করিয়েছিলাম, সিপিআই এর এই ম্যাথটা। তো সিপিআই এর এই ম্যাথ পর্যন্ত সবাই তো বুঝতে পারছি আশা করি। এখন আজকের ক্লাস থেকে আমরা শুরু করব হচ্ছে পাওয়ারের ম্যাথ থেকে, পাওয়ার ট্রেন্সের ম্যাথ। এখন পাওয়ার ট্রেন্সের ম্যাথে আমরা কি টাইপের ম্যাথ আসতে পারে? সবার ফার্স্টে পাওয়ারের ম্যাথের মধ্যে এই যে পাওয়ার ইজ ইকুয়াল টু আমার কি, এই সূত্রটা আমরা ফলো করবো এই ম্যাথের জন্য। এখানে কি পি ইজ ইকুয়াল টু সি ভি এ স্কোয়ার এফ। সি হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটিভ লোড, ভি হচ্ছে আমার ভোল্টেজ, আর এফ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে কি টাইপের প্রশ্ন আসবে? এইখানে আসবে ধরেন এই যে এই টাইপের একটা প্রশ্ন। ধরেন দেওয়া আছে এখানে কি, সাপোজ এ নিউ সিপিইউ হ্যাজ 85% অফ ক্যাপাসিটিভ লোড অফ দ্য নিউ ওল্ড সিপিইউ। তার মানে আমরা একটা নতুন সিপিইউ ইনকর্পোরেট করার চেষ্টা করতেছি, যেটায় কি আসবে 85% ক্যাপাসিটিভ লোড, মানে ওল্ড সিপিইউতে যা ছিল তার থেকে কত পার্সেন্ট ক্যাপাসিটিভ লোডটা আসছে নতুনটাতে? 0.85, তাই না? 85 মানে 85/100 ইজ ইকুয়াল টু 0.85। সেটাই আমার কি বুঝতে পারলাম এটুকু। আর কি বলছেন? 15% ভোল্টেজ অ্যান্ড 15% ফ্রিকোয়েন্সি রিডাকশন, মানে ভিও কি রিডাক্ট হচ্ছে 15%, এফও রিডাক্ট হচ্ছে 15%। 15% রিডাক্ট হওয়া মানে কত পার্সেন্ট আছে বলতে পারবেন কেউ? একশো মাইনাস 15 সমান সমান কত? 85% আছে, তাই না? রিডাকশন মানে কি আমার 15% রিডাক্ট হয়েছে, আমার টোটাল যেটা আমার লাগতেছে সেখান থেকে নতুন যে সিপিইউটা আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করতেছি সেখানে কি আমার 15% রিডিউস করতে পারছি। আর সিমিলারলি ফ্রিকোয়েন্সিও কি আমার 15% রিডিউস করতে পারছি। তাহলে 15% রিডিউস হলে আমার কি ফ্রিকোয়েন্সি নিউটাও হবে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ওল্ডের কি 15%, যেহেতু রিডাকশন তাহলে কি 85% ইউজে আছে। সিমিলারলি ভি নিউটাও কি হবে ভি ওল্ডের 85%। সবাই কি এটুকু বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে আমার কি বলেছে, আমার কতটুকু কত পার্সেন্টেজ পাওয়ার রিডিউস করতে পারছি। তাহলে পাওয়ার রিডিউস কত পার্সেন্ট করতে পারছি কিভাবে বুঝতেছি? এই যে পি নিউ বাই পি ওল্ড করে কতটুকু বা কত টাইমস পাওয়ার রিডিউস হয়েছে এরকম যদি বলে প্রশ্নে, তাহলে কি করব? পি নিউ বাই পি ওল্ড করবো। পি নিউ এর সূত্রে কি পি ইজ ইকুয়াল টু সি ভি এ স্কোয়ার এফ। সেম এই সূত্রটাই কি পি নিউতেও দিব, পি ওল্ডেও দিব। পি নিউতে যদি দিই কি হচ্ছে, পি ওল্ডেরটা আগে দেখি। পি ওল্ডেরটা তো দেওয়াই নেই, মানে কি আমার যা আছে তাই, সি ওল্ড ইন্টু ভি ওল্ড স্কোয়ার ইন্টু এফ ওল্ড, এইটার সাপেক্ষেই তো আমার পি নিউ এর সব টার্মগুলো দেওয়া। তাহলে কি এইটা এরকমভাবে লিখে দিলাম। তাহলে পি নিউটা কি হবে? সি ওল্ডের 85%, এই যে সি ওল্ডের 85% এটুকু বুঝলাম, ইন্টু ভি ওল্ড ইন্টু 85, কারণ কি আমার ভি নিউটা কত হয়েছে ভি ওল্ড ইন্টু 85, তার স্কোয়ার হচ্ছে আমার সূত্রের স্কোয়ার, সূত্রের স্কোয়ারটা বসে গেল স্কোয়ার। দেন কি হচ্ছে এফ নিউ ইজ ইকাল টু কত এফ ওল্ডের 85, তাহলে এফ নিউ ইজ ইকাল টু এফ ওল্ড ইন্টু 85। সবাই কি বুঝতে পারছি? স্যার আরেকবার স্যার শুরু থেকে একটু বলুন। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে আমার একটা নতুন সিপিইউ ইনকর্পোরেট করার চেষ্টা করতেছি, সেখানে আমার কতটুকু পাওয়ার রিডিউস হবে। এখন কতটুকু পাওয়ার রিডিউস হবে তার জন্য কি কি লেখা আছে দেখেন, 85% অফ দ্য ক্যাপাসিটিভ লোড, তার মানে সি ওল্ড আগে যা ছিল তার 85% হবে সি নিউটা। এটাই আমি সূত্রে বসিয়ে যে পি নিউ ইজ ইকাল টু সি ওল্ডের 85%, এটুকু। তারপর সূত্রের ভি স্কোয়ারের পার্ট, ভি স্কোয়ারের পার্টে কি লিখতেছি, ভোল্টেজ রিডাকশন হয়েছে 15%। 15% রিডাকশন, তাহলে 15% রিডাকশন মানে বুঝতে হবে আমার 100% থেকে 15% মাইনাস হয়েছে। যদি আমার প্রশ্ন এখানে ইনক্রিজ হতো 15% ইনক্রিজ, তাহলে আমার কি লিখতে হইতো 100% যোগ 15 সমান সমান 115। তার মানে এটা কি হইতো 1.15 হইতো, 0.85 না হয়ে 1.15 হতো। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, প্রশ্নে কি চেয়েছে, রিডাকশন চেয়েছে নাকি ইনক্রিজমেন্ট চেয়েছে, সেটার উপর ডিপেন্ড করে আমার কি আপডেটটা করতে হবে। তাহলে এখানে যেহেতু 15% রিডাকশন বলা, এই জন্য আমার কি লিখছি ভি ওল্ড ইন্টু 0.85 স্কোয়ার। তো এইটা করলে আমার কি হবে ভি নিউটা পাবো, যেহেতু আমার 15% রিডাকশন বলেছে। তারপর কি পাচ্ছি আমি, সূত্রে আছে আমার এফ, এফ নিউটা কত হবে তাহলে 15% ফ্রিকোয়েন্সি রিডাকশন হচ্ছে ওল্ডের ক্ষেত্রে, ওল্ডের সাপেক্ষে। তাহলে ওল্ডের সাপেক্ষে 15% রিডাকশন মানে 85% ইউজে আছে, তাহলে 85% ইউজ করলো। আর ওল্ডগুলাকে জাস্ট সিম্পলি ওল্ড 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 বসিয়ে দিলাম। তাহলে এখন কি হবে,
পি নিউ বাই পি ওল্ড যদি এটা করি সূত্রের সি ওল্ড কেটে যাবে, ভি ওল্ড স্কোয়ার কেটে যাবে, কারণ কি এ স্কোয়ারটা এখানে আসলে ভি ওল্ড স্কোয়ারই হবে। তারপর এফ ওল্ড কেটে যাবে, থাকবে কি 0.85 আর 0.85 স্কোয়ার, তার মানে 0.85 টু দি পাওয়ার 4, যেটা করলে আমি ক্যালকুলেটারে পাবো 0.52। তার মানে আমি বুঝতেছি আমার এই সিস্টেমটা পাওয়ার রিডিউস করতে পারছে 0.52 টাইমস। পাওয়ার কি আমার রিডিউস হয় বেটার না? কারণ কি পাওয়ার আমার যদি বেশি লাগে, আমার তো টাকার খরচ বেশি, তাহলে আমি চাই কি সবসময় পাওয়ারটা কতটুকু রিডিউস করা যায়। তাহলে আমি পাওয়ার রিডিউস করতে পারছি কতটুকু, 0.52 টাইমস। অর্থাৎ যদি এখানে আমি বলতাম কত পার্সেন্ট পাওয়ার রিডিউস করেছি, তাহলে আমার যেহেতু আমার কি এইখানে দেওয়া নাই, মানে সি ওল্ডের ভ্যালু বা ভি ওল্ডের ভ্যালু দেওয়া নাই, যেহেতু ভ্যালু দেওয়া নেই এই জন্য পার্সেন্টেজ আমরা বের করতে পারবো না। এমনি আমরা কি বলতে পারি এখানে 52% রিডাকশন হয়েছে, এটুকু আমরা বলতে পারি যে আমার পাওয়ার রিডাকশনে 52% রিডাকশনটা হয়েছে। তো এটুকু বুঝতে পারছি। আচ্ছা, তো আমার এইখানে স্লাইডে ম্যাথ প্রবলেম ছিল, ম্যাথ প্রবলেমে এটা এটা করিনি এখনো, ডিফারেন্স টাইম এখনো যায়নি। এই যে পাওয়ারের দেখেন, আমি একটু জুম করার চেষ্টা করি, দেখি। হ্যাঁ, এইখানে কি দেওয়া যে assume a new CPU has 6% less capacitive load compared to an existing CPU। তার মানে নতুন যে সিপিইউটা আছে 6% যদি লেস মানে কি, আমি 6% কম ক্যাপাসিটিভ লোড আমার নতুন সিপিইউতে আছে, তাহলে নতুন সিপিইউতে কত পার্সেন্ট আছে বলেন তো? 6% লেস থাকা মানে কত পার্সেন্ট থাকা? 94% থাকা, মানে 94। তাহলে পি নিউ এর সূত্র যদি আমরা ফেলাই সি ভি এ স্কোয়ার ইন্টু এফ এ, তাহলে সি ওল্ড নিউটা কি হবে, সি ওল্ডের কি 94%। সবাই কি বুঝতে পারছি? তাহলে এটাই লিখছে যে পি নিউ ইজ ইকাল টু ক্যাপাসিটিভ লোড, এটা কি ক্যাপাসিটিভ লোড ওল্ডের 94%টা আছে, কারণ 6% লেস বলছি। আর কি বলছে, এক্সিস্টিং সিপিইউ হ্যাজ 2% রিডাকশন ইজ ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। এইখানে একটু ভুল আছে আমার প্রশ্নের অ্যান্সারে। সেখানে দেখেন কি হচ্ছে, বলেছে 2% রিডাকশন, তাহলে বুঝতে পারতে মানে আমার মাইনাস করতে হবে 100 থেকে। মাইনাস করলে আমি কত পাবো, 2% মাইনাস করলে 98% পাবো। তাহলে ভোল্টেজ 98 তো বুঝতে পারছি যে 0.98 ভোল্টেজ স্কোয়ার, সূত্রটা দিছি স্কোয়ার, তাহলে 0.98 কেন পাইলাম 98, 100% মাইনাস 2%। আবার এখানে কি ফ্রিকোয়েন্সিও বলা আছে না 2% রিডাকশন, তাহলে কি এখানে কিন্তু শুধু ফ্রিকোয়েন্সি রেখে দিছে। তাহলে এইটা যদি প্রশ্ন অনুযায়ী আমরা করতাম তাহলে এখানেও কি হইতো 0.98 এফোর্ট, এটা আর কি এখানে টাইপো আছে, তো এখানে একটু ভ্যালুটা ভুল আছে, বুঝতে পারছি। তাহলে 0.98 এফ। তাহলে সেম আগেরটার মতো আমরা মাত্র যেটা করলাম পি নিউ বাই পি ওল্ড যদি করি, তাহলে কি এটা আমরা পাবো যে পি নিউ বাই পি ওল্ড করলে আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাই হবে কি আমার হচ্ছে কতটুকু আমার এখন পারফরমেন্সটা দিচ্ছে। তাহলে এখানে কতটুকু এখানে পেলাম, ধরেন 0.902 পেলাম। 0.902 পাওয়া মানে হচ্ছে আমার অ্যান্সারটা, এটা হচ্ছে আমার কতটুকু রিডাকশন কি পারফরমেন্সটা এখন কাজ করতেছে পি নিউ। তাহলে রিডাকশন ইন পাওয়ার, এরকম যদি বলে যে ক্যালকুলেশন দ্য রিডাকশন ইন পাওয়ার, তাহলে রিডাকশন কতটুকু রিডিউস হয়েছে, আমার প্রিভিয়াসলি কতটুকু চলতো আর এখন কতটুকু রিডিউস করতে পারছি, তাহলে কতটুকু রিডিউস করতে পারছি এরকম যদি চাই তখন কি করব 100%, কারণ কি আগে 100% চলতো পাওয়ারটা, তাহলে 100% মানে 1 মাইনাস 0.902 যদি করি, তাহলে আমরা যেটা পাবো সেটাই কি আমার অ্যান্সারটা, যে আমার আসলে পাওয়ারটা রিডিউস করতে পারছি আমরা 9.something%। বুঝতে পারছি? কারণ এখানে কত আসবে 0.98 বা এরকম কিছু একটা আসবে, তার মানে হচ্ছে কি 0.98 বা 0.098 যদি আসে তাহলে এটার মানে হচ্ছে 9.8%। আমরা বুঝতেই পারতেছি 0.902 মানে 90.2% ইউজে আছে, 100% থেকে 90.2% যদি মাইনাস দেন তাহলে 9.80 আসে, তাহলে 9.80 হচ্ছে আমার 9.8% হচ্ছে এই অ্যান্সার, এই ম্যাথটার অ্যান্সার হচ্ছে 9.8। যদি আমার এইখানে 2f করতাম, মানে সরি 0.98f করতাম, তাহলে হয়তো এই ভ্যালুটা চেঞ্জ হইতো, আর সেই ভ্যালুর রেসপেক্টে 1 থেকে সেই ভ্যালুটা মাইনাস করে তার সাথে 100% গুণ করে আমরা অ্যান্সারটা করতাম। যেহেতু এখানে আমি ভাবতেছি যে ফ্রিকোয়েন্সি রিডাকশন হয় নাই, যদিও প্রশ্ন অনুযায়ী ফ্রিকোয়েন্সি রিডাকশন হয়েছে, আমি বলতেছি বারবার যেখানে কিন্তু ভুল লেখা, সো এটা দেখে আপনারা ভাববেন না যে ফ্রিকোয়েন্সি রিডাকশন হয় নাই। সো আপনারা একটু বাসায় বসে এখানে ফ্রিকোয়েন্সি রিডাকশন করে ম্যাথটা করবেন, আশা করি বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আমার ক্যাপাসিটিভ লোডের ম্যাথ।
এরপরে যে ম্যাথটা আছে আমাদের সেটা হচ্ছে আমার স্পেক রেশিওর ম্যাথ। স্পেক রেশিওর ম্যাথটা কিভাবে করে? স্পেক রেশিওর আমার একটা সূত্র আছে। স্পেক রেশিওটা মেইনলি কি, ধরেন আমি একটা প্রোগ্রাম কমপ্লিট করতে সিপিইউ টোটাল কতটুকু টাইম লাগতেছে ওইটা আমি এস্টিমেট করি ফার্স্টে, ঠিক আছে? আমি এস্টিমেট যে করি একটা রেফারেন্স টাইম দিয়ে দেয়। তার মানে আমি ভাবতেছি, এজিউম করতেছি যে আমার এই প্রোগ্রামটা শেষ করতে এইটুকু টাইম লাগতে পারে। সেই এস্টিমেট টাইমকে আমি বলি হচ্ছে রেফারেন্স টাইম। আর রেফারেন্স টাইমটার সাপেক্ষে সিপিইউ টাইম, মানে অ্যাকচুয়ালি সিপিইউ টাইমটা কি, যে আমার অ্যাকচুয়ালি ওই টাস্কটা কমপ্লিট করতে যে সময়টুকু লাগে সেটাইকে আমরা সিপিইউ টাইম বলতেছিলাম। তাহলে রেফারেন্স টাইমের সাপেক্ষে সিপিইউ টাইমটা যে আমরা বের করব, সেই বের করার পর তার রেশিও যখন আমরা যদি আমরা করতে চাই, বা তার মানে কি রেফারেন্স টাইম বাই সিপিইউ টাইম, এটা যদি আমরা করি তখনই আমরা কি পাই, স্পেক রেশিও পাই। স্পেক রেশিওর ইয়া হচ্ছে স্পেক রেশিও ইজ ইকুয়াল টু রেফারেন্স টাইম ভাগ সিপিইউ টাইম। এটাই হচ্ছে স্পেক রেশিওর সূত্র। তাহলে এখানে কি টাইপের প্রশ্ন আসবে দেখি আমরা। দেখেন এখানে, এটা না, এই যে এটা, given to program A, instruction count 10, CPI 3, clock cycle 3 and reference time বলা আছে কত, 500। তাহলে আমি এটা একটু করি সাইড বাই সাইড রেখে। আচ্ছা দেখেন, তাহলে এখানে করি। এখানে কি বলছে আমার, এখানে একটু টাইপো আছে, আরেকটা প্রোগ্রাম বি হবে এটা। তাহলে প্রোগ্রাম এর জন্য আমরা দেখি, প্রোগ্রাম এর জন্য আমার কি আছে, ইনস্ট্রাকশন কাউন্ট 10, সিপিআই 3, ক্লক সাইকেল 3। তাহলে কেউ কি বলতে পারবেন এটার সিপিইউ টাইমটা কত? সবই দেওয়া আছে। ক্লক সাইকেল 3 সেকেন্ড, এটা কিসের ভ্যালু, সিপির ভ্যালু নাকি সিএফ এর ভ্যালু? কেউ কি বলতে পারবেন এটা? সিএফ না, সিএফ তো আমার হার্জে থাকে, তাই না? সিএফ এর ইউনিট কত, হার্জ হয়। তাহলে ক্লক সাইকেল ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, যেহেতু আমি সেকেন্ড দেখতে পাচ্ছি তাহলে এটা আমার সিপি দেওয়া। সিপি দেওয়া থাকলে মানে কি, আমার সূত্রটা কি হবে, গুণের সূত্রটা হবে ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সিপিআই ইনটু সিপি। এই সূত্রটা আমার কি ফলো করতে হবে, কারণ এখানে কি দেওয়া, সেকেন্ডে দেওয়া, তার মানে আমার সিপি এর ভ্যালুটা দেওয়া আছে। তার ফলে আমি সিপিইউ টাইমটা বের করব কিভাবে, 10 ইনস্ট্রাকশন কাউন্ট, সিপিআই 3, ক্লক সাইকেল ইজ ইকাল টু 3, কত হবে, 3 ত্রিশে 90, তাই না? এই 3 ত্রিকে 9, তারপর কি 3 9 10কে 90। তাহলে এটা পেলাম আমরা কি, প্রোগ্রাম এ এর জন্য, এটা পিসি এ এর জন্য আমরা কি সিপিইউ টাইমটা পেলাম 90 সেকেন্ড। ভালো কথা, 90 সেকেন্ড পেলাম। তাহলে স্পেক রেশিওটা কত হবে এটার, আমরা মাত্রই বলছি যে রেফারেন্স টাইম ভাগ সিপিইউ টাইম, এইটাই হচ্ছে আমার সূত্র। রেফারেন্স টাইম কত দেওয়া আছে, 500 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 500 সেকেন্ড ভাগ 90 সেকেন্ড কত হয় আমার, 500 বাই 90, 5.55, তাই না? তাহলে 5.56 ধরলাম আমরা, এটুকু বুঝতে পারছি। তাহলে কি এখন প্রোগ্রাম বি এর জন্য সেম কাজই করতে হবে। প্রোগ্রাম বি এর জন্য কি, ইনস্ট্রাকশন কাউন্ট, তাহলে প্রোগ্রাম বি এটার জন্য সিপিইউ টাইমটা কত হবে, সিপিইউ টাইমটা হবে ইনস্ট্রাকশন কাউন্ট 50 ইন্টু সিপিআই হচ্ছে 7 ইন্টু ক্লক সাইকেল হচ্ছে 3। তাহলে আমার টোটাল 3 সাথে 21, 21 গুণ 5 কত হয়, 5 সাথে 21 গুণ 5 সমান 105। তাহলে 1050, তাই না? যেহেতু এখানে 50 দেওয়া, তাহলে এই জিরোটা চলে আসলো, তাহলে 1050 হবে এটার টোটাল। তাহলে এইটার রেসপেক্ট রেশিওটা কত, রেফারেন্স টাইম বাই সিপিইউ টাইম যদি করি, এটা রেফারেন্স টাইম দেওয়া 2000, তাহলে 2000 ভাগ 1050 কত হবে, 1.90। তাহলে 1.9 ধরলাম। তাহলে এটাই হচ্ছে আমার কি, স্পেক রেশিও বের করা। তাহলে স্পেক রেশিও ইজ ইকুয়াল টু কি, স্পেক রেশিও ইজ ইকুয়াল টু 500/90। এটা করলাম প্রোগ্রাম এর জন্য, তাহলে কি 5.56 পেলাম, প্রোগ্রাম বি এর জন্য পেলাম 1.9। এখন আমার কি প্রশ্নে আসবে, এফিসিয়েন্সি বের করা, মানে আমার এই প্রোগ্রামটির এফিসিয়েন্সি বের করা। কিভাবে এফিসিয়েন্সি বের করে, এফিসিয়েন্সি বের করে হচ্ছে
এফিসিয়েন্সি বের করা হচ্ছে আমার স্পেক রেশিওর জিওমেট্রিক মিন থেকে। এখন স্পেক রেশিও জিওমেট্রিক মিনটা আমি কিভাবে বের করি, একটু জুম আউট করতে হবে। হ্যাঁ, তাহলে স্পেক রেশিওর জিওমেট্রিক মিনটা বের করার সূত্রটা হচ্ছে জিওমেট্রিক মিন, আপনার এটা হচ্ছে ফুল ফর্ম জিওমেট্রিক মিন। এইটা বের করে আমরা কি মেজার করি, এফিসিয়েন্সি বের করি। তাহলে এই প্রোগ্রামটার, এই দুইটা প্রোগ্রামের কম্পারেটিভলি এফিসিয়েন্সিটা যদি বের করতে হয় জিওমেট্রিক মিন কার করি, এদের কোরেসপন্ডিং স্পেক রেশিওর করি। সেটা সূত্রটা হচ্ছে a1 ইন্টু a2 ডট ডট an টু দি পাওয়ার 1/n। এটার মানে কি, প্রত্যেকের এক্সপেক্ট রেশিওগুলা গুণ হবে এবং এই প্রোগ্রামে টোটাল যে কয়টা এক্সপেক্ট রেশিও হবে আছে সেই কয়টা ভ্যালু দিয়ে ভাগ হবে। তার মানে কি, এখানে এই প্রোগ্রামে কি দুইটা এক্সপেক্ট রেশিও আছে, তার মানে এন এর ভ্যালু এই ক্ষেত্রে কি হচ্ছে, 2 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এর এফিসিয়েন্সিটা যদি আমরা বের করতে চাই কি হবে, সেটা এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 5.56 ইন্টু 1.9 টু দি পাওয়ার 1/2। সবাই কি বুঝতে পারছি? এটাই হচ্ছে তার এফিসিয়েন্সি, যে যে কয়টা এক্সপেক্ট রেশিও আছে তার টু দি পাওয়ার, মানে সেগুলা গুণ করব, সেটা গুণ করে যে কয়টা আছে সেটা টু দি পাওয়ার 1/, সেটা বুঝতে পারছি। তাহলে এন এর ভ্যালু হচ্ছে আমার প্রোগ্রামে যে কয়টা এক্সপেক্ট রেশিও আমরা পাই সেটা। সবাই কি বুঝতে পারছি এটা? আচ্ছা, এফিসিয়েন্সি যদি আমার পরীক্ষার প্রশ্নে আছে তাহলে এসপেক্ট রেশিওর এফিসিয়েন্সি বের করব আমরা কিভাবে, জিওমেট্রিক মিন দ্বারা। জিওমেট্রিক মিনের সূত্র হচ্ছে a1 ইন্টু a2 ইন্টু এরকম করতে করতে an যাবে, মানে যে কয়টা আমার এসপেক্ট রেশিও পাবো সেই কয়টা গুণ করব টু দি পাওয়ার 1/, সেই ভ্যালুটা, মানে যে কয়টা এসপেক্ট রেশিও আছে টোটাল ভ্যালুটা। তাহলে এই প্রোগ্রামে যদি আমার 3টা এসপেক্ট রেশিও থাকে তাহলে এখানে 3 হবে n ইজ ইকুয়াল টু, যেহেতু এইখানে কি 2টা এসপেক্ট রেশিও পেলাম তাহলে n ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। আর সেটাই কি করলাম, এফিসিয়েন্সি বের করলাম, প্রথমটা এক্সপেক্ট রেশিও গুণ পরেরটা এক্সপেক্ট রেশিও টু দি পাওয়ার 1/2। সো এভাবেই আমরা এফিসিয়েন্সিটা বের করব। তো এখন আমরা নেক্সট ম্যাথে যাই। এটা কি আমার অ্যামডামস ল এর ম্যাথ। অ্যামডামস ল এর ম্যাথটা কিভাবে হয় একটু দেখি আমরা। দেখেন এখানে এখানে কি বলছে, অ্যামডামস লটা মেইনলি কি, improving an aspect of a computer and expecting a proportional improvement in overall performance। এটার মানে কি, ধরেন আমার একটা মোবাইলে একটা ক্যামেরা তো আছে সবার মোবাইলে, তাহলে ক্যামেরা একটা কি অ্যাপ, সেই ক্যামেরা অ্যাপে অনেকগুলা কি ফিচার আছে না, কারণ থাকবে, পোর্ট্রেট থাকবে, প্যানোরামা থাকবে, তারপর ব্রাইটনেস আপ ডাউন থাকবে, ফোকাল লেন্থ আপ ডাউন থাকবে, মানে অনেক টাইপের কি ফিচার আছে, তাই না? তাহলে ক্যামেরার এই অনেকগুলো ফিচারের মধ্যে যদি আমরা ধরেন ব্রাইটনেসটাকেই নিই, ব্রাইটনেস নামের যে একটা ফিচার আছে সেই ফিচারকে আমি যদি একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, কি বললাম, আমার একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের একটা পার্টিকুলার ফিচারকে আমি ধরে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি, আর সেই ইমপ্রুভ করার পরে যদি আমার কি টোটাল সিস্টেমে কোনো ইমপ্রুভমেন্ট আসে, মানে কি বললাম, একটা প্রোগ্রামের একটা পার্টিকুলার ফিচারকে ইমপ্রুভ করার ফলে যদি আমার টোটাল সিস্টেমে ওভারঅল পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট আসে, সেই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরকেই আমরা বলতেছি কি অ্যামডামস ল এর আন্ডারে বলতেছি, যে সেই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটাই আমরা অ্যামডামস লতে বের করি, সেই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে এনটা কি, আমার টোটাল পারফরমেন্স বা টোটাল সিস্টেমে কতটুকু ইমপ্রুভমেন্টটা হয়েছে। তাহলে এটুকু বুঝতে পারছি যে আমরা একটা নির্দিষ্ট পার্টিকুলার ফিচারকে ইমপ্রুভ করলে আমার টোটাল ওভারঅল সিস্টেমে কতটুকু ইমপ্রুভ হচ্ছে, এটাই মেইনলি অ্যামডামস ল। আর এই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি। তাহলে এন এর ভ্যালু আমরা যখন এনটা বের করব, যখন ম্যাথটা করব, এন এর ভ্যালু কি কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, আনডিফাইন হতে পারে, এই চারটার যে কোনো একটা হতে পারে। যদি আমার এন এর ভ্যালু যদি আমার এন এর ভ্যালু শুধুমাত্র পজিটিভ হয় কেবল এবং কেবলমাত্র তখনই আমি বলতে পারবো এই ফুল সিস্টেমে একটা ইমপ্রুভমেন্ট আসছে। কি বললাম, এন এর ভ্যালু যদি আমার শুধু পজিটিভ হয় তখনই আমি বলতে পারবো যে এই সিস্টেমে আমার ইমপ্রুভমেন্ট আসছে। কিন্তু যদি এন এর ভ্যালু নেগেটিভ অথবা জিরো অথবা আনডিফাইন হয় তাহলে আমি বলবো যে এই সিস্টেমে কোনো ইমপ্রুভমেন্ট হবে না, এই সিস্টেমে ইমপ্রুভমেন্ট হওয়া পসিবল না এই ফিচারটা ইমপ্রুভ করার ফলে। বুঝতে পারছি? সো এটাই হচ্ছে আমার মেইনলি অ্যান্সারগুলো করতে হবে, যে এন এর ভ্যালুটা বের করে
আমার ডিক্লেয়ার করতে হবে যে এখানে ইমপ্রুভমেন্ট হয়েছে কি ইমপ্রুভমেন্ট হয় না। সো দেখি কিভাবে আমরা করব। একটা ম্যাথ, সিম্পল ম্যাথ একটা দেওয়া আছে, মাল্টিপ্লাই অ্যাকাউন্টস ফর 80% বাই 100%, সরি 80 সেকেন্ড বাই 100 সেকেন্ড। তার মানে কি বোঝাচ্ছে, একটা অ্যাপ্লিকেশন মাল্টিপ্লিকেশন, সেটা অ্যাকাউন্টস ফর মানে কি হোল্ডস ফর, একটা সিস্টেমে মাল্টিপ্লিকেশন অ্যাপটা বা মাল্টিপ্লিকেশন ফাংশনটা, এই ফিচারটা কতটুকু জায়গা হোল্ড করে আছে, প্রতি 100 সেকেন্ডের 80 সেকেন্ডটা হোল্ড করে আছে। তার মানে এর মানে কি বোঝায় যে 80% জায়গা মাল্টিপ্লিকেশন নিয়ে বসে আছে। সবাইকে এটুকু বুঝতে পারছি? ডিকোড করতেছি আর কি লাইনটা, যে মাল্টিপ্লিকেশন একটা ফিচার যেটা কি নিয়ে বসে আছে, 100 সেকেন্ডের মধ্যে 80 সেকেন্ডই মাল্টিপ্লিকেশনই করতেছি আমরা, এই ফিচারটাকেই আমরা করতেছি। তাহলে দেখেন আমার অ্যাডামসের সূত্রটা কি বলতেছে, টি ইমপ্রুভ ইজ ইকুয়াল টু টি এফেক্টেড বাই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর প্লাস টি আনএফেক্টেড। ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটাই আমরা বের করি, বাকিগুলো আমার দেওয়া থাকে বা বের করে ফেলায়। এইখানে দেখেন কোনটা কি কিভাবে বুঝবো। মাল্টিপ্লাই অ্যাকাউন্টস ফর 80 সেকেন্ড বাই 100 সেকেন্ড মানে বোঝাচ্ছে মাল্টিপ্লাই একটা ফাংশন, যে ফাংশনটা প্রতি 100 সেকেন্ডের মধ্যে 80 সেকেন্ডটা ওই নিয়ে বসে আছে। তাহলে এইটা আসলে আমার টি এফেক্টেড, যে আমি কতটুকু জায়গা এফেক্ট করে বসে আছি। একটা ফিচার যখন কতটুকু জায়গা এফেক্ট করে বসে আছে সেই জিনিসটা আমার বসে হচ্ছে টি এফেক্টেডে। তাহলে এখানে টি এফেক্টেডটা কত, 80। কেন 80? কারণ আমার 80 সেকেন্ড পার 100 সেকেন্ড বলছে। যদি এখানে আমার যদি এরকম বলতো 70% বলতো, এরকমও যদি বলতো, তখন এখানে আমার কি লিখতে হইতো, 70 লিখতে হইতো। তার মানে 70% মানে কি, পার্সেন্ট মানেই তো আমি বুঝতেছি 100-র মধ্যে, 100-র মধ্যে 70 টাইম, 70% টাইমে কি মাল্টিপ্লিকেশনটা নিজের কাছে রাখে। এখানে কি দেওয়া, 100-র মধ্যে 80% টাইমই নিজের কাছে রেখে দিচ্ছে। সবাইকে একটু বুঝতে পারছি? তাহলে টি এফেক্টেডটা হচ্ছে আমার এখানে কত, এখানে 80। তাহলে বলেন টি এফেক্টেড আমরা পেলাম, আর আমরা এটা জানি যে টোটাল অ্যাভারেজ মানে টোটাল সিস্টেমটা আমার 100%, আর তার মধ্যে 80% হচ্ছে আমার এফেক্টেড। তাহলে আনএফেক্টেডটা কি হবে, ইজিলি বলতে পারি না, 20%, তাই না? যে আমার টোটাল হচ্ছে যদি 100% হয়, 80% যদি আমার এফেক্টেড হয়, তাহলে আমার আনএফেক্টেড হবে 100 মাইনাস 80 সমান সমান 20%। সবাইকে এটুকু বুঝতে পারছি? আচ্ছা, টি আনএফেক্টেড তাহলে 20, 80 এফেক্টেড হচ্ছে 80, এটুকু আমি বুঝলাম। আমার বের করতে হবে এন এর ভ্যালু। তাহলে টি ইমপ্রুভটা আসলে কত, ভালো করে দেখেন কি লেখা এখানে, হাউ মাচ ইমপ্রুভমেন্ট ইন মাল্টিপ্লাই পারফরমেন্স টু গেট 5x ওভারঅল। 5x ওভারঅল আমি পারফরমেন্সটা কত গুণ করতে চাচ্ছি, 5 গুণ করতে চাচ্ছি। আমাকে একটু বলেন আমার ইনিশিয়াল ওভারঅল আমি কত সেকেন্ড ধরতেছি এখানে, বলেন তো। ওভারঅল আমি 100 সেকেন্ড ধরতেছি না? তাহলে কি ওভারঅল যদি আমার 100 সেকেন্ড হয়, আর আমি যদি পারফরমেন্সকে 5 গুণ বাড়াতে চাই, পারফরমেন্স বাড়াতে চাচ্ছি, আর এটা কিন্তু আমার এক্সিকিউশন টাইম, তাহলে বলেন তো আমি কত 5 দিয়ে আমার কি গুণ করতে হবে নাকি ভাগ? কারণ আমরা জানি পারফরমেন্স ইজ ইকুয়াল টু 1/e, তাই না? এক্সিকিউশন টাইমটা কি আকারে থাকে, ভাগ আকারে থাকে। তাহলে ভালো করে দেখেন, আমি যদি 5 গুণ একটা পারফরমেন্সকে, একটা সিস্টেমের পারফরমেন্সকে যদি আমি 5 গুণ বাড়াতে চাই, তার মানে তার সেই সিস্টেমের এক্সিকিউশন টাইমটা, কারণ আমরা কি জানি সিপিইউ টাইমটা কি বেশি হলে ভালো নাকি কম হলে ভালো, কম হলে ভালো না? তার মানে কি ফাস্টার আমি কখন পাবো পারফরমেন্সটা, 5 গুণ ফাস্টার কখন পাবো, যখন আমার এক্সিকিউশন টাইমটা 5 ভাগ টাইম নিবে, মানে এখন যে টাইমটা নিচ্ছে তার থেকে ভাগ 5 ওই টাইমটা যদি আমার নেয়, তখনই কি আমার পারফরমেন্সটা 5 গুণ ইনক্রিজ করবে। সবাইকে এটা বুঝতে পারতেছি? একটা সিপিইউ কে এর একটা টাস্ক করতে ধরেন লাগতেছে 100 সেকেন্ড, আর একটা সিপিইউ বি এর টাস্ক করতে লাগতেছে 20 সেকেন্ড। তাহলে বলেন সিপিইউ এর থেকে কত গুণ ফাস্টার, 5 গুণ ফাস্টার না? কারণ কি, যে কাজটা একটা সিপিইউ 100 সেকেন্ডে করতেছিল, সে তার 5 ভাগের 1 ভাগ সেকেন্ডে করতেছে না? সবাইকে বুঝতে পারতেছি? তাহলে কি এক্সিকিউশন টাইম যার কম তারই পারফরমেন্স বেশি। এই জন্যই আমরা কি করি, পারফরমেন্স যদি আমার ইনক্রিজ করতে পারে বা কোনো টাইমস 5 টাইমস বলে, তাহলে কি আমরা 5 দিয়ে ভাগ দেই, কারণ এখানে এক্সিকিউশন টাইম দেওয়া থাকে, আর এক্সিকিউশন টাইমকে আমরা কি করতে হয়, অবশ্যই কমাতে হয়, বাড়াতে হয় না। এখানে 5 দিয়ে গুণ করলে কি হইতো, 500 সেকেন্ড হইতো। আর 500 সেকেন্ড তো মানে কি, 100 বদলে 500 সেকেন্ড লাগবে, সেটা তো আরো খারাপ, এটা তো ভালো কখনোই হতে পারে না, তাই না? তাহলে এই জন্য আমরা কি করি, এক্সিকিউশন টাইমটাকে যত গুণ পারফরমেন্স ইনক্রিজ করতে বলে, সেটা কি তত ভাগ আমরা এক্সিকিউশন টাইম করি। এই জন্য এখানে আমার কি দেওয়া,
টি ইমপ্রুভটা দেওয়া আসলে ইনিশিয়াল ওভারঅল ভাগ 5 করলে যেটা হয় সেটা 20 দেওয়া। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা সব পেয়ে গেছি, শুধুমাত্র এন হচ্ছে আমার আননোন। এটা যদি আমরা সলভ করতে যাই, দেখেন এই 20টা এদিকে চলে যাবে, 20 মাইনাস 20 ইজ ইকাল টু 0, 0 ইজ ইকাল টু 80 বাই এন। আলহামদুলিল্লাহ, তারপরে এই এনটা কোথায় যাবে? এই জিরোর সাথে চলে যাবে, তাই না? তার মানে কি 0 ইজ ইকাল টু 80 হচ্ছে। 0 ইজ ইকাল টু 80, এটা কি কোনো ম্যাথমেটিক্যাল কিছু, লজিক্যাল কিছু? এন এর ভ্যালু আমরা পাচ্ছিই না, তার মানে এইখানে কি এন ক্যান নট বি ডান, এখানে আমরা এন এর কোনো ভ্যালু নাই। তার মানে আমি বলতে পারবো, কারণ আমরা জানি এন এর 4 ধরনের ভ্যালু হতে পারে, পজিটিভ, নেগেটিভ, জিরো অথবা আনডিফাইন্ড। এখানে কি হচ্ছে, এনটা আনডিফাইন্ড, কারণ আমি কোনো ভ্যালু পাচ্ছি না। তাহলে আমি আনডিটারমাইন্ড বা আনডিফাইন্ড যেহেতু, আমি কি বলবো, এখানে এই সিস্টেমে ওভারঅল পারফরমেন্সে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। এটাই আমি জাস্ট বলে দেবো যে দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট ইন দ্য ওভারঅল সিস্টেম। সবাই কি বুঝতে পারছি এর অ্যান্সারটা কিভাবে লিখতে হবে? Here n is undetermined বা undefined, so there is no overall performance improvement, এরকম ভাবে আমরা লিখে ফেলবো। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকি, এখন আমরা দুই টাইপের অ্যান্ডামস ল মানে ম্যাথ করব, আরো দুই টাইপের ম্যাথ। ওইদিকে দেওয়া হচ্ছে। আচ্ছা হয়েছে, দেখি আমরা তাহলে এই ম্যাথগুলো ফিজিক্যাল। বুঝি নাই। আচ্ছা, তো একটু ফাঁকা জায়গা দেখি, এখানে করি। দেখেন এখানে কি দেওয়া, এত ছোট। নাও অ্যাজিউম এ পার্টিকুলার অপারেশন টেক্স 2.5x% অফ দ্য টোটাল এক্সিকিউশন টাইম। তার মানে আমি কি দেওয়া, একটা পার্টিকুলার অপারেশনের টাইম দেওয়া, কতটুকু টাইম দখল করে আছে? 2.5x%। এক্সটার ভ্যালু আবার কি দেওয়া, ওয়ার এক্স ইজ ইকুয়াল টু 10। এখন পরীক্ষায় আপনার এখানে কিন্তু বলতে পারে এক্স ইজ ইকুয়াল টু দ্য লাস্ট 2 ডিজিট অফ ইউর আইডি, এরকম কিন্তু বলা যেতে পারে, অফ ইউর আইডি। তাহলে আপনার আইডির লাস্ট 2 ডিজিট যেটা, সেটা দিয়ে আপনার যদি ম্যাথ করতে হয়, প্রত্যেকের অ্যান্সার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। আর প্রত্যেকের অ্যান্সার ডিফারেন্ট ডিফারেন্ট হলে আসলে দেখাদেখি করার কোনো সুযোগ নাই, কারণ আপনার লাস্ট আইডি আর আপনার ফ্রেন্ডের লাস্ট আইডি সেম হবে না। তখন কিন্তু এন এর ভ্যালু প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট হবে, কারো পজিটিভ হবে, কারো নেগেটিভ হবে, কারো জিরো হবে, কারো আনডিফাইন হবে, অনেক কিছু হতে পারে। তখন কিন্তু ওই বেসিসে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সারও হবে। সো এগুলো একটু কেয়ারফুলি করবেন। সো দেখি আমরা কি লেখা, একটা পার্টিকুলার অপারেশন 2.5x% আমার লাগতেছে টোটাল এক্সিকিউশন টাইমে। তাহলে আমি এক্স যেহেতু আমার এখানে দেওয়া কত, এখানে এক্স দেওয়া হচ্ছে 10, তাহলে 2.5 ইন্টু 10 যদি পার্সেন্ট করি কত হয়? 25%, তাই না? 25% হচ্ছে আমার একটা পার্টিকুলার অপারেশনটা দখল করে বসে আছে। তাহলে এইটা যদি করি, কি বলছে এখন, হোয়াট ইমপ্রুভমেন্ট ইজ রিকোয়ার্ড ইফ উই ওয়ান্ট 2.5 টাইমস স্পিড আপ ইন দ্যাট প্রোগ্রাম বা ইন দ্যাট অপারেশন। তাহলে কি বলছে, ইমপ্রুভমেন্টটা কতটুকু হবে যদি আমরা কতটুকু টাইম ফাস্টার করতে চাই? 2.5 টাইমস। তাহলে আমাকে বলেন ওভারঅলটা এখানেও কত, 25% কি আমার একটা পার্টিকুলার অপারেশন নিয়ে বসে আছে, তাহলে ওভারঅলটা কত, 100%। এটুকু তো বুঝতে পারছি। ওভারঅল ওভারঅল হচ্ছে আমার 100, তার মধ্যে 25%ই একটা পার্টিকুলার অপারেশন নিয়ে বসে আছে। তাহলে আমার এইখানে কি হবে, টি এফেক্টেডটা হবে কত বলেন তো? মাত্রই করছি যে কতটুকু নিয়ে বসে আছে সেটাই আমার টি এফেক্টেড। তাহলে এখানে কত টি এফেক্টেডটা? 25% বা 0.25। আপনি 25 দিয়েও ম্যাথ করতে পারেন, 0.25 দিয়েও ম্যাথ করতে পারেন। আমরা 25 দিয়ে ম্যাথ করি, কোনো সমস্যা নেই। যদি আমরা 25 দিয়ে ম্যাথ করি তাহলে কি হবে, এখানে 25 লিখবো, টি এফেক্টেডটার জায়গায় কত হবে? 25 হবে। এটা কি, আচ্ছা 25। তাহলে টি আনএফেক্টেডটা কত হবে? এখানে কি লিখবো? 75, তাই না? যে আমার এফেক্টেড যদি 25% হয়, আনএফেক্টেড অবশ্যই 100 মাইনাস 25 হবে, তাহলে হচ্ছে কত? 75%। তাহলে 75 লিখলাম। তার আমার এখানে কি থাকে, এন থাকে, এন আমার বের করতে হবে। ইমপ্রুভ, টি ইমপ্রুভটা কত হয়েছে কেউ বলতে পারবেন বলেন তো? 2.5% আমি স্পিড আপ করতে চাচ্ছি বা 2.5% পারফরমেন্স ইনক্রিজ করতে চাচ্ছি। তাহলে আমার 100% যদি ওভারঅল হয়, আমি যদি 2.5%
ইনক্রিজ করতে চাই, আমার কত হবে এক্সিকিউশন টাইমটা এখানে টি ইমপ্রুভটা 100/2.5 সমান সমান 40 হবে। তাহলে 40 ইজ ইকুয়াল টু 25/n প্লাস 75। এটা হচ্ছে আমার মেইনলি ম্যাথটা বসাইলাম। এখন আমার কি করতে হবে, এনটা বের করতে হবে। এনটা বের করার চেষ্টা করি। 75টা যদি এ পাশে চলে যায় -35 ইজ ইকুয়াল টু 25/n, তাহলে n ইজ ইকুয়াল টু কি হয় -25/35। এখানে কি পাচ্ছি, n এর একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি, হিয়ার n ইজ নেগেটিভ, সো দেয়ার ইজ নো ওভারঅল ইমপ্রুভমেন্ট ইন দ্য সিস্টেম। সবাই কি বুঝতে পারছি? দেন আমরা আরেকটা ম্যাথে যাই, অ্যামডাউন্সলারই আরেকটা ম্যাথ দেখি এই ম্যাথটা। আচ্ছা, এখানে একটু এগুলো ডিলিট করি। দেখেন এখানে ম্যাথটাই কি দেওয়া, এইখানে দেওয়া সাপোজ ইউ আর ট্রেনিং এ ফেস রিকগনিশন মডেল which is heavily dependent on 80% on the process। কত পার্সেন্ট ডিপেন্ডেন্ট করা, 80%। তার মানে আমি একটা মডেল ট্রেন দিচ্ছি, সেই মডেলটা আমার টোটাল ওভারঅল প্রসেসরের সাথে ডিপেন্ডেন্ট, হেভিলি ডিপেন্ডেন্ট। কারণ আমরা জানি, যারা মানে থিসিস করি বা রিসার্চ করি তারা জানে যে যখন একটা মডেল আমরা ট্রেন দেই তখন সেটা কি অবশ্যই সিপিইউর সাথে কানেক্টেড থাকে, জিপিইউর সাথে। যার পিসি জিপিইউ বা গ্রাফিক্স যত ভালো, সিপিইউ যত ভালো, তার তত জলদি কি ট্রেনটা হবে, তাই না? মডেলটা ট্রেন হবে। সো এখানে কি বলছে, এই ফেস রিকগনিশন মডেল যেটা আমরা ইউজ করতেছি সেটা হেভিলি ডিপেন্ডেন্ট অন দ্য প্রসেসের উপর ডিপেন্ডেন্ট। আমার কত পার্সেন্ট ডিপেন্ডেন্ট, 80% হচ্ছে আমার ডিপেন্ডেন্ট। তাহলে 80% জায়গা জুড়ে কিন্তু সে কাজ করতেছে, এটুকু আমি বুঝতে পারছি। তাহলে টি এফেক্টেড এর সাথে অবশ্যই 80%-এর কোনো একটা মিল আছে। দেখি আমরা এখন বাকি কি বলছে। সো ইউ ইনস্টলড এ গ্রাফিক্স কার্ড উইথ স্পিড আপ অফ দ্যাট প্রসেস উইথ, তার মানে কি বলছে, সো আপনি কি করতেছেন, যেহেতু আমার মডেল ট্রেন করতে টাইম লাগে, আপনি একটা গ্রাফিক্স কার্ড কি ইনক্লুড করলেন এখানে। গ্রাফিক্স কার্ড দেওয়ার পরে আপনি কি দেখতেছেন, অবজার্ভ দ্যাট দিস ইজ অনলি টেকিং 3 days টু এক্সিকিউট। তার মানে গ্রাফিক্স কার্ডটা যখন আমি লাগাইছি তারপরে আমার 3 দিন লাগতেছে, যেটা অ্যাজ অপোজ টু 6 days বিফোর ইনস্টলিং দ্য কার্ড। 6 days এর মানে কি বোঝায়, তার মানে বোঝায় আগে আমার যে কাজটা 6 দিন লাগতো আফটার ইনস্টলিং দ্য গ্রাফিক্স কার্ড, আমার সেই কাজটা এখন লাগতেছে কয়দিন, 3 দিন লাগতেছে। তাহলে বলেন আমরা সূত্রটা যদি একটু বের করি, টি ইমপ্রুভ ইজ ইকুয়াল টু টি এফেক্টেড বাই এন প্লাস টি আনএফেক্টেড। এইখানে টি ইমপ্রুভটাই কি আমার এই 3 days না? বলেন তো একটু ম্যাচ করতে পারেন কিনা, যে গ্রাফিক্স কার্ডটা দেওয়ার পরে আমি যে রেজাল্টটা পাচ্ছি, আমি দেখতেছি 3 দিনে আমি সেটা করতে পারতেছি। তাহলে টি ইমপ্রুভ হয়ে আমার কি হয়েছে, 3 হয়েছে না? তাহলে টি ইমপ্রুভটা কত এখানে, 3। কারণ আমি দেখতে পেলাম এখানে লেখাই আছে যে ইউ অবজার্ভ দ্যাট দিস ইজ অনলি টেকিং 3 days টু এক্সিকিউট আফটার ইনস্টলিং দ্য গ্রাফিক্স কার্ড। তাহলে ইনস্টল করার পর আমার 3 দিন লাগতেছে। তাহলে টি ইমপ্রুভটাই এখানে আসলে দেওয়া, যেটা কত, 3 days। তাহলে বলেন তো এই যে 6 days, এটাই কি আমার ওভারঅলটা না, যে আমার হোল সিস্টেমটা টোটাল আগে যেটা 6 দিন লাগতো, তার মানে কি হোল সিস্টেমটা আগে কমপ্লিট করতে, ট্রেনিং কমপ্লিট করতে 6 দিন লাগতো। তাহলে আমাকে বলেন তো টি এফেক্টেডটা কত হবে, টি এফেক্টেডটা কি 6 দিনই হবে না? তাহলে কত হবে, 6 দিনের 80% টাইম, তাই না? বুঝতে পারতেছি, কারণ এখানে লেখা কি এফেক্টেডটা কখন হয়, যে একটা ফিচার যেটা আমার বলা আছে এখানে যে ফেস রিকগনিশন মডেল, তাহলে ওইটার অনুযায়ী তো এফেক্টেডটা আমরা পাই। তাহলে ওটা কি কত পার্সেন্ট প্রসেসের উপর ডিপেন্ডেন্ট, 80%। তার মানে প্রসেস এই ওভারঅলটা, তার মানে কি 100% ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে 60%। তাহলে 80% ইজ ইকুয়াল টু কত হবে, 60 গুণ 80%, মানে 80/100 কত হয়, হয় হচ্ছে 4.8, তাই না? 480/100 সমান সমান 4.8। তার মানে আমার টি এফেক্টেডটা এখানে কত, 4.8 days। সবাই কি বুঝতে পারছি? টোটাল যে টাইম লাগতো তার 80% টাইম লাগতেছে ওই ফিচারে। তাহলে আমার টোটাল যদি 6 দিন লাগে, তার 80% টাইম ইজ ইকুয়াল টু 4.8 দিন, 4.8 দিন। তাহলে আমার
টি এফেক্টেডটা হচ্ছে 4.8 বা 4.8, এন এর ভ্যালু আমি বের করব। আর টি আনএফেক্টেডের ভ্যালু কত তাহলে? কত? 6 দিনের 80%। হ্যাঁ, আনএফেক্টেড কত হবে বলেন আপনারা, দেখি বুঝছেন কিনা। আনএফেক্টেড কত হবে? 6 - 4.8। এত সিম্পল যদি আমরা না করি, আমরা তো পরীক্ষায় খুব বাজে করবো আসলে। 1.2, তাই না? টোটাল যতটুকু ছিল 6 দিন ছিল আমার টোটাল, এটা যদি আমার ওভারঅল হয়, এটা যদি আমার এফেক্টেড হয়, তাহলে আনএফেক্টেড কত হবে? 1.2 হবে, জাস্ট মাইনাস, 6 থেকে মাইনাস, আর কিচ্ছু না। তাহলে এখানে কি হবে এখন যদি আমরা ম্যাথটা করি? এইটা কি এইদিকে যাবে, প্লাস আছে, মাইনাস হয়ে গেলে 1.8 ইজ ইকুয়াল টু 4.8 বাই এন। তাহলে এন ইজ ইকুয়াল টু কত হবে? 4.8 বাই 1.8 সমান যত হয় তত। কত হবে? 4.8 ভাগ 1.8 ইজ ইকুয়াল টু 2.67। তাহলে আমার যেহেতু এখানে কি লিখবো, হেয়ার n ইজ ইকুয়াল টু 2.67, সো দেয়ার ইজ ওভারঅল পারফরমেন্স ইমপ্রুভমেন্ট ইন দ্য সিস্টেম হোয়ার দ্য ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর ইজ 2.67। এটা লিখলেই হয়ে যাবে। এটাই হচ্ছে আমার অ্যাডামস ল এর ম্যাথগুলো। সবাই কি বুঝতে পারছি? এখন আমার আছে হচ্ছে অ্যাডামস ল গেল, স্পেক রেশিও গেছে, অ্যাডামস ল গিয়েছে। এখন আমার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে, এটাই আমার লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমার মিপস অ্যাজ এ পারফরমেন্স ম্যাট্রিক্স। আমরা আগেও পড়েছি, মিপস নামটা আমাদের অনেক পরিচিত, কারণ আমরা প্রথম ক্লাসে বলেছি আমরা মিপস আর্কিটেকচার নিয়ে পড়বো চ্যাপ্টার 2-তে। কিন্তু আমরা আছি, আজকে তো আমি চ্যাপ্টার 2 শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এতেই আমার টাইম চলে গেছে এত আস্তে আস্তে, কারণ পড়াতে হচ্ছে অনেকবার রিপিট করে। সো চ্যাপ্টার 2 ধরতে পারবো না আজকে, আমরা শুক্রবার চ্যাপ্টার 2 ধরবো। তাহলে এখানে কি দেওয়া? মিপস অ্যাজ এ পারফরমেন্স ম্যাট্রিক্স। এইখানে আমরা যে মিপস আর্কিটেকচারটা পড়বো সেটাকে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই ক্ষেত্রে এই মিপসটা আমরা, এই মিপস আর ওই মিপস কিন্তু একদম আলাদা। এই মিপসটা কি? চ্যাপ্টার 1 এর মিপস হচ্ছে অ্যাজ এ পারফরমেন্স ম্যাট্রিক্স এর মিপসটা কি? এই মিপসের ফুল ফর্ম কি? মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড। মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড। আমার রিয়েল লাইফে একটা সিপিইউ আসলে মিলিয়নস অফ ইনস্ট্রাকশনে কি এক্সিকিউট করে থাকে পার সেকেন্ডে? যদি এটা করে থাকে তাহলে কি হয়, এইটা বের করার পারফরমেন্স ম্যাট্রিক্সটাই আমরা বের করি যে মিপসটা কত এর। যার মিপস কি যত বেটার, তার কি ততই ভালো সেই পারফরমেন্সটা, বা সেই ইয়াটা ততই বেটার, সেই প্রোগ্রামটা বা সেই সিস্টেমটা তত বেটার। কিভাবে আমরা মিপসটা মেজার করি? ইনস্ট্রাকশন কাউন্ট, মানে আমার টোটাল সিস্টেমে কয়টা ইনস্ট্রাকশন আছে, ভাগ এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইমটাই আসলে আমার কি? সিপিইউ টাইম। সিপিইউ টাইম ইজ ইকুয়াল টু এক্সিকিউশন টাইম। আর যেহেতু আমরা কি মিলিয়নস অফ ইনস্ট্রাকশন দেখি, তাই না? আর 1 মিলিয়ন সমান হচ্ছে আমরা জানি 10⁶, এই জন্য আমরা 10⁶ দিয়ে ভাগ করি। টোটাল ইনস্ট্রাকশনকে আমরা 10⁶ দিয়ে ভাগ করলে আমরা কি পার মিলিয়নে কত হচ্ছে সেটা বের করতে পারি। এই জন্য আমার সূত্রে 10⁶ দিয়ে ভাগ করতে হয়। এখন দেখেন, ইনস্ট্রাকশন কাউন্ট বা এক্সিকিউশন টাইম বা সিপিইউ টাইম যেটাই বলেন, ইন্টু 10⁶ যদি আমার সূত্র হয়, ইনস্ট্রাকশন কাউন্টকে তার জায়গায় রাখলাম। সিপিইউ টাইমের সূত্র আমরা জানি না, অনেকগুলো সূত্র জানি, তার মধ্যে কোন সূত্রটা দিয়েছি? ইনস্ট্রাকশন কাউন্ট ইন্টু সিপিআই ভাগ ক্লক রেট, এটাও একটা সূত্র আছে। সেই সূত্রটা জাস্ট এক্সিকিউশন টাইমের বদলে সিপিইউ টাইমের সূত্রটা জাস্ট দিয়ে দিয়েছি, বা এক্সিকিউশন টাইমের সূত্রটা দিলাম। সেই সূত্রটা কি? ইনস্ট্রাকশন কাউন্ট ইন্টু সিপিআই ভাগ ক্লক রেট। তাহলে এইটা যদি দেই ইন্টু কি, এইটা যেহেতু সূত্রে আছে সেটা কি বসিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে ইনস্ট্রাকশন কাউন্ট আর ইনস্ট্রাকশন কাউন্ট কি হয়? কেটে যায়। ক্লক রেটটা কোথায় চলে যায়? উপরে চলে যায়, তাই না? সামথিং বাই সামথিং যদি এটা কি উপরে চলে যাচ্ছে, তাহলে ক্লক রেট উপরে গেল, সিপিআইটা নিচে আছে, 10⁶ নিচে আছে। তাহলে এটাই হচ্ছে কি আমার মিপসের ফাইনাল ইকুয়েশন, ক্লক রেট ভাগ সিপিআই ইন্টু 10⁶। তাহলে আমার প্রশ্নেও কিভাবে আসতে পারে, আমার ক্লক রেটটা দেওয়া থাকবে ডিরেক্ট, হার্জে দেওয়া থাকতে পারে, মেগা হার্জে দেওয়া থাকতে পারে, গিগা হার্জ বা কিলো হার্জ, এগুলাই দেওয়া থাকবে। আর কি সিপিআই দেওয়া থাকতেও পারে, আবার সিপিআই এই যে আমরা টেবিল বের করে সিপিআই বের করছিলাম না, অ্যাভারেজ সিপিআই, এই যে এইভাবেও আমার থাকতে পারে, যেখানে আমার অ্যাভারেজ সিপিআইটা বের করে নিতে হবে। যদি আমার দেওয়া থাকে তাহলে তো ডিরেক্ট করলাম, বসিয়ে দিলাম। যদি না থাকে, দেওয়া না থাকে, তাহলে কি অ্যাভারেজ সিপিআইটা বের করে দেন আমার ম্যাথটা করতে হবে। ম্যাথটার সূত্রটা জাস্ট বসিয়ে দিতে হবে। সূত্রটা কি? ক্লক রেট বাই সিপিআই ইন্টু 10⁶। তাহলে ক্লক রেট তো থাকবেই বলছি, তাহলে ওটা তো পেয়েই যাবো। সিপিআই না থাকলে সিপিআইটা বের করে ওই সিপিআই এর ভ্যালু ইন্টু 10⁶ করে যেটা পাবো আমার,
সেটাই হচ্ছে আমার মিপসের অ্যান্সার, এটাই হচ্ছে আমার মিপস। সো এই জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড মিপসের আসবে প্রশ্ন যদি আসে, সেখানে শুধুমাত্র হার্ড কি হতে পারে, সিপিআইটা আপনার বের করতে হতে পারে। এই হচ্ছে আমার এই চ্যাপ্টার ওয়ানের সব ম্যাথ। এই ম্যাথগুলোর ব্যতীত আর কিছু আসার আসলে কিছু নাই। সো আমরা যে কয়টা ম্যাথ অফলাইনে করেছি, অনলাইনে করেছি, একটু ভালো করে দেখব, একটু ভালো করে দেখলে আশা করি আমরা পারবো। সো চ্যাপ্টার ওয়ানের বাকি যেটুকু আছে সেটুকু আমরা শেষ করে ফেলাই। দেখেন কি আছে, ভন নিউম্যান মডেল আর্কিটেকচার, আর একটা আছে হার্ভার্ড আর্কিটেকচার। তাহলে আমরা দুইটা আর্কিটেকচার সম্পর্কে এখানে পড়বো চ্যাপ্টার ওয়ানে। সেই ফার্স্টে যদি ভন নিউম্যান আর্কিটেকচার আসি, সেটাকে কি বলছে, অলসো কল্ড স্টোর প্রোগ্রাম কম্পিউটার ইনস্ট্রাকশনস ইন মেমোরি। তাহলে এই ভন নিউম্যান আর্কিটেকচারকে কি বলে, স্টোরড প্রোগ্রাম কম্পিউটার বলে, যেটার মানে হচ্ছে এখানে ইনস্ট্রাকশনগুলো একটা মেমোরির মধ্যে স্টোর থাকে, ইনস্ট্রাকশনগুলোকে আমরা মেমোরির মধ্যে স্টোর করে রাখি। এখানে কি আছে, দুইটা কি প্রপার্টিজ আছে, প্রপার্টিজগুলো কি, স্টোর প্রোগ্রাম সবার ফার্স্টে, যেহেতু আমরা বলতেছি স্টোর প্রোগ্রাম কম্পিউটার, তাহলে প্রপার্টিজের ফার্স্টেই কি একটা স্টোর প্রোগ্রাম, যে ইনস্ট্রাকশন স্টোর থাকে ইন এ লিনিয়ার মেমোরি অ্যারে। একটা মেমোরি অ্যারে আছে যেখানে কি ইনস্ট্রাকশনগুলো আমার স্টোর করা থাকে। মেমোরি ইজ ইউনিফাইড বিটুইন ইনস্ট্রাকশন অ্যান্ড ডেটা। মেমোরিটা কি আছে এখানে, ভন নিউম্যান আর্কিটেকচারে মেমোরিটা আমার ইউনিফাইড মানে একসাথে আছে। যদি আমরা এখানে দেখি আরো বুঝতে পারবো যে এই মেমোরিটা, এটা হচ্ছে ইনস্ট্রাকশনের ডেটা, ইনস্ট্রাকশনের মেমোরি, আর এটা হচ্ছে ডেটার মেমোরি। এই দুইটাই একটা শেয়ার্ড মেমোরিতে আছে তারা, তাই না? একটা শেয়ার্ড মেমোরিতে এই দুইটাই কি একটা শেয়ার্ড মেমোরিতে আছে। তাহলে এইটা কি একটা আসলে ডিসঅ্যাডভান্টেজ, কেন এটা একটু পরে আসতেছে। আরেকটা দেখি, এর আরেকটা প্রপার্টিজ হচ্ছে সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন প্রসেসিং। সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন প্রসেসিং মানে কি, ওয়ান ইনস্ট্রাকশন প্রসেস অ্যাট এ টাইম। তার মানে আমি অ্যাট এ টাইম একটা করে ইনস্ট্রাকশনই প্রসেস করতে পারি। প্রোগ্রাম কাউন্টার আছে, ইনস্ট্রাকশন কাউন্টার, আর কি প্রোগ্রাম কাউন্টার ইজ অ্যাজভান্টলি সিকোয়েন্সিয়ালি এক্সেপ্ট ফর কন্ট্রোল ট্রান্সফার। তার মানে কি বোঝাচ্ছে, আমার কি, যখন আমার একটা ইনপুট দিব বা একটা ইনস্ট্রাকশন দিব, তখন সে মেমোরিতে যাচ্ছে, মেমোরিতে যায় অ্যাট এ টাইম একটা ইনস্ট্রাকশনকেই সে নিবে, সে নিয়ে কোথায় যাচ্ছে, এলইউর কাছে যাচ্ছে। এলইউতে আমরা কি হয়, এলইউ মানে কি, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এখানে প্লাস মাইনাস গুণ অথবা এই ভাগ এগুলো হয় এলইউর মধ্যে। এলইউর মধ্যে এগুলা কিভাবে হয়, এই যে আমার একটা কন্ট্রোল ইউনিট আছে, সেই কন্ট্রোল ইউনিটটা এলইউকে সিগন্যাল দেয়। অ্যাডের নির্দিষ্ট কিছু বাইনারি কোড আছে, সাবের একটা বাইনারি কোড আছে, এরকম কি ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন, ডিফারেন্ট ডিফারেন্ট কোড আছে। সেই কোডগুলো কি সিগন্যাল দেয় কন্ট্রোল ইউনিটটা এলইউকে, আর সেই সিগন্যালের উপর ডিপেন্ড করে সে ডিকোড করতে পারে এবং বুঝতে পারে যে এখন আমার প্লাস করতে হবে, মাইনাস করতে হবে, এইগুলো সে বুঝতে পারে। সেই ইনস্ট্রাকশনটা সে সেইভাবে এক্সিকিউট করে আবার কি করে, মেমোরিতে ফেরত দেয়। মেমোরিতে ফেরত দিলে মেমোরিটা সেটা নেয়, গ্রহণ করে আউটপুটে দেয়, দেন তারপর সে রেডি হয় আর একটা ইনস্ট্রাকশন নেওয়ার জন্য। সবাইকে এটুকু বুঝতে পারছি ফ্লোটা? তাহলে আমি দেখলাম ভন নিউম্যানে অ্যাট এ টাইম একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে পারতেছে, কেন, কারণ তার মেমোরি অ্যাড্রেস এবং ডেটা মেমোরি সব কি একই সিঙ্গেল মেমোরিতে শেয়ার আছে। যেহেতু শেয়ার আছে, তারা কি একই সাথে প্যারালালি কাজ করতে পারতেছে না। যে একটা এক্সিকিউশন বা একটা ইনস্ট্রাকশন যখন কি মেমোরিতে আসবে, ইনস্ট্রাকশন মেমোরিতে আসবে, ইনস্ট্রাকশন মেমোরিতে আসার পর তার ডেটা মেমোরিতে যেতে হচ্ছে। যেহেতু কি এটা একই মেমোরি আন্ডারে, তখন কি ডেটা মেমোরিতে যখন যাবে, ইনস্ট্রাকশন মেমোরি কিন্তু ফাঁকা হয়ে যাবে। কিন্তু ইনস্ট্রাকশন মেমোরি ফাঁকা হইলেও কিন্তু আরেকটা ইনস্ট্রাকশন মেমোরি সেটা ঢুকতে পারতেছে না, কারণ কি তারা একটা সেম, এই দুইটা জিনিসই কি একটা সেম মেমোরির মধ্যে আছে। যেহেতু সেম মেমোরির মধ্যে আছে, ওই দুইটা জিনিসই যতক্ষণ পর্যন্ত ফাঁকা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আরেকটা নতুন ইনস্ট্রাকশন ঢুকতে পারতেছে না। এই কারণেই আমার পরবর্তীতে হার্ভার্ড আর্কিটেকচার ইন্ট্রোডিউস করা হয়েছে। হার্ভার্ড আর্কিটেকচারটা কি করতেছে, সে করতেছে সব কিছুই একই রকমভাবেই করতেছে, শুধুমাত্র কোথায় ডিফারেন্সটা হচ্ছে তার ডেটা মেমোরি এবং ইনস্ট্রাকশন মেমোরির আলাদা আলাদা স্লট আছে, আলাদা আলাদা মেমোরি স্লট আছে। এই আলাদা আলাদা মেমোরি স্লট থাকার কারণে সে কি করতে পারতেছে, যখন একটা ইনপুট আসতেছে আমার এলইউর মধ্যে, সেই ইনপুটটা আসার পরে সে কি, ধরেন ডেটা মেমোরি থেকে ডেটাটা নেওয়ার পরে সে কি করতেছে, কন্ট্রোল ইউনিটের কাছ থেকে সেই অ্যাডিশন করতে হচ্ছে নাকি মাইনাস করতে হচ্ছে, সেগুলো কিন্তু সে করে ফেলতেছে। করে ফেলার পর ডেটা মেমোরি যখন কি ফাঁকা হয়ে যাবে না, যখন এলইউটা ডেটা মেমোরির কাছে মেমোরিটা নিবে, ডেটাটা নিবে, তখন ডেটা মেমোরি যখন ফাঁকা হবে, তখন সে কি করতে পারে, কম্পিউটারটা আর একটা ইনস্ট্রাকশনে ডেটা মেমোরি ঢুকিয়ে দিতে পারে। কেন, কারণ সেই ডেটা মেমোরি এবং ইনস্ট্রাকশন মেমোরি কিন্তু এখন শেয়ার্ড নাই, তাই না, আলাদা আলাদা এন্টিটি। যেহেতু আলাদা আলাদা এন্টিটি, তারা কি একই সাথে প্যারালালি আর একটা ইনস্ট্রাকশনের ডেটা মেমোরি ঢুকাচ্ছে, আবার এইদিকে কি
প্রিভিয়াস ইনস্ট্রাকশন মেমোরিটা কন্ট্রোলে দিয়ে সেই কাজগুলো এক্সিকিউট করে ফেলতে পারতেছে। তার মানে তারা একই সাথে প্যারালালি দুইটা টাস্ক কিন্তু অন্তত পক্ষে করতে পারতেছে। তাহলে কি ভন নিউম্যানে যখন আমরা অ্যাট এ টাইম একটাই করতে পারতেছিলাম, হার্ভার্ডে আমরা অ্যাট এ টাইম কি একের অধিক করতে পারতেছি, যেহেতু এটাকে অবশ্যই আমাদের বেটার একটা আর্কিটেকচার, যেখানে কাজ কিন্তু সেমই হয়। ইনপুট হয়, এএলইউটা কন্ট্রোল থেকে সিগন্যাল নেয়, সিগন্যাল নিয়ে এএলইউটা পারফরমেন্সটা দেয়, পারফরমেন্সটা দিয়ে ইনস্ট্রাকশন মেমোরি, মানে ইনস্ট্রাকশন মেমোরি আর কন্ট্রোল মেমোরিতে এই জন্য একে অপরের সাথে কানেক্টেড, কারণ ইনস্ট্রাকশন মেমোরিতে কি থাকে, অ্যাড করব নাকি সাব করব নাকি মাল্টিপ্লাই করব, এগুলো দেওয়া থাকে। তাহলে এখান থেকে কি কন্ট্রোল ইউনিট যখন যাবে তখন যে দেখবে অ্যাড করতে হবে, সেই অ্যাডের করেসপন্ডিং বাইনারি বিটটা কি দিবে, এএলইউর কাছে দিবে। এএলইউর কাছে দিলে সেটা বুঝতে পারবে যে এখন আমার কি অ্যাড করতে হবে, এবং অ্যাড করতে হবে কিভাবে, সে ডেটাটা নিবে, ডেটাটা নিয়ে সেটা অ্যাড করে ফেলবে। তাহলে সবার ফার্স্টে কি করবে, ইনপুটটা নিয়ে ইনস্ট্রাকশন যে মেমোরিটা সেটা কি কন্ট্রোলের কাছে গেল, কন্ট্রোলের কাছে যখন দেখলো যে এখন অ্যাড করতে হবে, কন্ট্রোল কি করবে, সেই অ্যাডের করেসপন্ডিং বাইনারি যে কোডটা সেই কোডটা এলিউর কাছে দিল, এলিউটা সেই কোডটা নিয়ে বুঝলো যে এখন আমার পজিটিভ করতে হবে বা অ্যাড করতে হবে, কাকে অ্যাড করতে হবে, এই যাকে অ্যাড করতে হবে এই ডেটা মেমোরি থেকে তাকে নিয়ে নিল। যেহেতু ডেটা মেমোরিতে তখন নিয়ে নিতে পারলো, তখন কি আর একটা ইনস্ট্রাকশন ডেটা মেমোরিতে বসতে পারবে। তো এইভাবেই কি আমার আসলে অ্যান্সারগুলো হয়ে থাকে। অ্যাড করার পর ডেটা মেমোরিতে কি কি দিবে, এলিউটা ফেরত দিয়ে দিবে, এলিউটা ফেরত দিলে কি সেই আউটপুটটা বের করতে পারবে, তাই না। এলিউ আর ডেটা মেমোরিতে দিচ্ছে না, কিন্তু এলিউ কি দিচ্ছে, ডিরেক্টলি আউটপুটে দিয়ে দিচ্ছে। মানে কি আমার অ্যাড করার পর ডেটা মেমোরি থেকে অ্যাডটা নিয়ে ভ্যালুটা নিয়ে সে আউটপুটে দিয়ে দিচ্ছে। তাহলে আউটপুট যখন দিয়ে দিবে তখন কি ডেটা মেমোরি যেহেতু ফাঁকা হবে, আর একটা ইনস্ট্রাকশন 2 এর ইনস্ট্রাকশন কি সাথে সাথে ডেটা মেমোরিতে বসে যেতে পারবে। তো এভাবেই কি তারা একই সাথে সিমultaneously দুইটা এক্সিকিউট যেহেতু করতে পারতেছে, এই জন্য এটা ভন নিউম্যানের থেকে ফাস্টার। সো এটা একটু পড়বেন বাসায়। এই যে এগুলো একটু হার্ভার্ড আর্কিটেকচারের সম্পর্কে একটু থিওরি লেখা আছে, এগুলো এখন আর গো থ্রু করবো না, একটু একটু পড়ে নেবেন। এই পড়ে নিয়ে আমার আসবে কি লাস্টে হার্ভার্ড আর্কিটেকচার আর ভন নিউম্যান আর্কিটেকচারের ডিফারেন্স আসতে পারে পরীক্ষায়। আবার কি আসতে পারে, এদের আর্কিটেকচারটা আঁকাও সেটা আসতে পারে একটু এক্সপ্লেনেশন সহ। এই এই দুইটার মধ্যে আর কি আসবে, হয় আর্কিটেকচারটা লিখতে বলবে জিনিসটা কি আর আর্কিটেকচারটা আঁকো, অথবা কি বলবে এদের মধ্যে ডিফারেন্সটা কি এটা বলবে। একটা ডিফারেন্সটা কি মেইনলি, যে একটার মধ্যে মেইন মেমোরি অ্যাড্রেস এবং কি ডেটা মেমোরি এবং ইনস্ট্রাকশন মেমোরি দুটাই কি একটা শেয়ার্ড মেমোরির মধ্যে আছে, আর একটাতে দুইটা ডিফারেন্ট এন্টিটিতে আছে। যেটা একটাতে কি অ্যাট এ টাইম একটা ইনস্ট্রাকশনই কাজ করে, আর একটা কি অ্যাট এ টাইম একটা একের অধিক ইনস্ট্রাকশন কাজ করে। এরকম দিয়ে ডিফারেন্ট আমরা ডিফারেন্সগুলো দিয়ে দিব। লাস্টলি এই চ্যাপ্টারে আমার যেটা আছে সেটা হচ্ছে রিক্স ভার্সেস সিক্স আর্কিটেকচারের একটা ডিফারেন্স, ব্যাস। এই ডিফারেন্সটা একটু দেখবো আমরা পরীক্ষায়, যদি আমাদের আসে ডিফারেন্স লিখো রিক্স এবং সিক্স আর্কিটেকচারের, তাহলে আমরা যেন লিখতে পারি ডিরেক্ট ডিফারেন্স লেখাই আছে। যদি আমরা কয়েকটা পয়েন্ট দেখি, আমরা মেইনলি যে মিপস আর্কিটেকচারটা করবো এই সেমিস্টারে, এই মিপস আর্কিটেকচার যে অ্যাসেম্বলি কোডটা, সেই অ্যাসেম্বলি কোডটা আসলে ফলো করে হচ্ছে রিক্স আর্কিটেকচারটা। এই রিক্স আর্কিটেকচারটা মেইনলি কি, সিম্পল প্রিমিটিভ ইনস্ট্রাকশন অ্যান্ড অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড আমি অন্য একটা কোর্সে আমরা পড়বো পেরিফেরালে, কম্পিউটার পেরিফেরালে, সো এইগুলো যাচ্ছি না। কিন্তু সিম্পল প্রিমিটিভ ইনস্ট্রাকশন মানে কি বোঝায়, দেখে তো মনে আছে অ্যাড ছিল আমার, LW SW JR এইগুলো ছিল না আমার একদম উপরের দিকে, যে একটা সি কোডকে আমরা কি করতেছি, সি কোডকে আমরা কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে অ্যাসেম্বলি কোডে, কোথায় সেটা উপরে আরো মনে হয়, এই যে সি কোডকে কম্পাইলারের মাধ্যমে কম্পাইল করে আমরা কি একটা অ্যাসেম্বলি কোডে নিয়ে যাচ্ছিলাম। তার মানে কি সেটস অফ ইনস্ট্রাকশন এখানে ছিল কয়েকটা, তাই না। এগুলোকে আমরা বলতেছি কি প্রিমিটিভ ইনস্ট্রাকশন, এক একটা কি এক একটা প্রিমিটিভ ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনগুলাই আমরা কি করতেছি এইখানে এক্সিকিউট করি ওয়ান বাই ওয়ান। এই রিক্স আর্কিটেকচারেই কি সেটা হয়, যে আমরা প্রিমিটিভ ইনস্ট্রাকশনগুলো, সিম্পল প্রিমিটিভ ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করতেছি ইন ওয়ান ক্লক সাইকেল। আমরা এক একটা ক্লক সাইকেলে এক্সিকিউট করতেছি। ইউনিফর্ম লেন্থ ইনস্ট্রাকশন অ্যান্ড ফিজ ইনস্ট্রাকশন ফরম্যাট, আমাদের এরকম ফরম্যাট আছে, যেমন আমরা পরবর্তীতে যখন দেখব মিপসের কয়েকটা ফরম্যাট আছে, আর টাইপ ফরম্যাট, আই টাইপ ফরম্যাট, এরকম ফরম্যাটগুলো আমরা দেখব। দেন আমরা দেখতেছি এই যে পাইপলাইনিং জিনিসটা কি, পাইপলাইনিং হচ্ছে একটা ইনস্ট্রাকশনের অনেকগুলো ফেজ থাকে, ঠিক আছে। ধরেন একটা ইনস্ট্রাকশনে 5টা ফেজ, তাহলে সিপিইউতে যখন ধরেন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছে, তখন সিপিইউ ফেজ বাই ফেজ ইনস্ট্রাকশনটা করে, ঠিক আছে, এক্সিকিউট করে। তাহলে ধরেন সিপিইউর এই দুইটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে গেছে, ডান। এখন সিপিইউ আছে এই ইনস্ট্রাকশনে, তখন সেই সিপিইউটা কি করতে পারে, পাইপলাইন ক্রিয়েট করতে পারে আর একটা ইনস্ট্রাকশনের সিমিলার ওরকম 5টা ফেজ থাকবে। তাহলে আর একটা ইনস্ট্রাকশনের যে 5টা ফেজ আছে, সেই 5টা ফেজের যে দুইটা ফেজ সিপিইউ এর ডান কমপ্লিট,
এটা কি একটা ইনস্ট্রাকশনের এই দুইটা ফেজ ডান হয়ে গেছে, তার মানে কি সিপিইউতে সেই দুইটা ফেজের জায়গা সিপিইউর কাছে ফাঁকা আছে। তাহলে সিপিইউ সেখানে কি করতেছে, আরেকটা ইনস্ট্রাকশনের সেই দুইটা ফেজ এক্সিকিউট করা শুরু করে দেয় প্যারালালি। বুঝতে পারতেছি? তাহলে একেই বলে আমার কি পাইপলাইনিং, যে একই সাথে সিপিইউ কি একাধিক ইনস্ট্রাকশনগুলা পাইপলাইনের থ্রুতে করতে থাকে, তাহলে কি আমার এক্সিকিউশন টাইমটা কমে যায়। কারণ কি, সে এই দুইটার সাথে সময় যদি এইটা যখন সে সিপিইউটা এক্সিকিউট করতেছে, এই দুটাকে ফাঁকা না রেখে আরেকটা ইনস্ট্রাকশনকে ঢুকিয়ে দিচ্ছে। যদি তার ফাঁকা রাখতে হইতো, সিপিইউটা যদি ফাঁকা রাখতো, তাহলে কি এই 5টা ফেজ কমপ্লিট হওয়ার পরে এই ফেজটা শুরু হইতো না, এই জায়গায় শুরু হইতো 6 নম্বরে। তাহলে কি জিনিসটা অনেক টাইম বাঁচতেছে না, কারণ প্রত্যেকটা ফেজে কি একটা নির্দিষ্ট টাইম খরচ হচ্ছে। তাহলে এই দুইটা ফেজ যদি আমি এই দুইটার শেষ হওয়ার সাথে সাথে প্যারালালি এক্সিকিউট করতে পারি, মানে এইটা যখন এক্সিকিউট হচ্ছিল তখন যদি এই দুইটা এক্সিকিউট করাইতে পারি, আমার কি অবশ্যই টাইমটা কমে যাবে না? এই জন্যই কি আমরা পাইপলাইনিংটা করে থাকি। কারণ পাইপলাইনিংটা সিস্টেমটা কেন আসলো, কারণ আমাদের বর্তমানে যে কোড সিস্টেমটা, তখন এই কোডটা ছিল না। তখন কোড ছিল না বলে আমরা টাইমটা কিভাবে এক্সিকিউট করা যায় আরো এফিশিয়েন্টলি, কতটুকু কমিয়ে আনা যায়, এইটাই আমাদের মেইন গোল ছিল। সেই গোলটা আমরা কিভাবে অ্যাচিভ করতাম, এই ফেজ বাই ফেজগুলা যখন ডান হয়ে যেত, আর একটা সেই ফেজগুলাতে আর একটা ইনস্ট্রাকশনগুলো বসিয়ে দিতাম। এভাবেই কি আমরা টাইমগুলোকে রিডিউস করতে পারতাম। সবাই কি বুঝতে পারছি? সো এটাই মেনলি হচ্ছে পাইপলাইনিং। সো এই রিপস এবং সিক্সের পাইপলাইনিং এর মানে ডিফারেন্সটা একটু দেখবো, পরীক্ষা আসলে যাতে লিখতে পারি। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার চ্যাপ্টার 1। সো আমি হোপ করতেছি, আই হোপ আপনারা বুঝতে পারছেন চ্যাপ্টার 1টা। হ্যাঁ, অনেকগুলো ম্যাথ আছে, বেশ কিছু থিওরি আছে। একটু ধৈর্য সহকারে যদি আমরা পড়ি, যা যা আমরা বলছি ইম্পর্টেন্ট সেগুলো যদি আমরা পড়ি, তাহলে আমরা আশা করি ভালো একটা কিছু করতে পারবো, ভালো রেজাল্ট করতে পারবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই, রেকর্ডিংটা একটু অফ করি।